বই ভয়েসে স্বাগতম। অধ্যায় ৩। হোটেলে ফিরিয়া হাজারি ঠাকুর। মতি চাকুর পূর্ব হইতেই ঘুমাইয়া পড়িয়াছিল। তাহাকে তুলিয়া বলিল, মতি, আমি রাত ৩টার গাড়িতে বাড়ি যাচ্ছি। এত লুচি কি হবে, বাড়িতে দিয়ে আসি। তুমি থাকো, আমি কাল সকালের 10টার গাড়িতে এসে রান্না করব, কর্তামশাইকে বলো। মতি অবাক হইয়া বলিল, এত রাত্রে লুচি নিয়ে বাড়ি রওনা হবেন? এত লুচি কি হবে, এখানে থাকলে কাল সকালে 12 ভূতে খাবে তো। আমার জিনিস নিজের বাড়ি দিয়ে আসি। আমার বাড়িতে ছেলে মেয়ে আছে, তারা খেতে পায় না, তাদের দিয়ে আসি। 6টা পয়সা তো খরচ। হাজারি আর ঘুমাইল না। টেপির জন্য তার মন কেমন করিয়া উঠিয়াছে। কুসুম যেমন, টেপিও তেমন। আরও 2টো ছেলে আছে ছোট ছোট, তাদের মুখ বঞ্চিত করিয়া এত লুচি এখানে রাখিয়া পদ্মঝি আর কর্তামশায়ের বাড়িতে খাওয়াইয়া কোনো লাভ নাই। রাত 3:30টার সময় গাংনাপুর স্টেশনে নামিয়া হাজারি নিজের গ্রামের পথ ধরিল এবং 3.5 কোশ পথ হাঁটিয়া ভোর হইবার সঙ্গে সঙ্গে গ্রামে পৌঁছিল। এড়োশোলা একসময় বর্ধিষ্ণু গ্রাম ছিল, এখন পূর্বে শ্রী নাই। গ্রামের জমিদার করবাবুরা এখান হইতে উঠিয়া কলিকাতা চলিয়া যাওয়াতে গ্রামের মাইনর স্কুলটির অবস্থা খারাপ হইয়া পড়িয়াছে। বড় দিঘিটা মুজিয়া গিয়েছে। ভদ্রলোকের মধ্যে অনেকে এখান হইতে বাস উঠাইয়া কেহ রানাঘাট, কেহ কলিকাতা চলিয়া গিয়েছেন। নিতান্ত নিরুপায় যারা, তারাই গ্রামে পড়িয়া আছে। হাজারির বাড়িতে 2খানা খড়ের ঘর, ছোট উঠান, একদিকে কাঁঠাল গাছ, অন্যদিকে একটা সজনে গাছ এবং একটা পেয়ারা গাছ। এই পেয়ারা গাছটা হাজারির মা নিজের হাতে পুঁতিয়াছিলেন। বেশ বড় বড় পেয়ারা হয়, কাশির পেয়ারার বীজের চারা। হাজারির ডাকাডাকিতে হাজারির স্ত্রী উঠিয়া দোর খুলিয়া এ অবস্থায় স্বামীকে দেখিয়ে বলিল, এসো এসো, শেষ রাতের গাড়িতে এলে কেন গো? এই দুরান্তর রাস্তা, অন্ধকার রাত, আবার বড্ড সাপের ভয় হয়েছে। সাপের কামড়ে 2-3টি মানুষ মরে গেছে এর মধ্যে। আমাদের গায়ে? আমাদের গায়ে নয়, নতুন কামাপাড়ায় একটা মরেছে, আর বামনপাড়ায় শুনছি একটা। অত বড় মোচখাতে কি গো? হাজারি লুচির আসল ইতিহাস কিছু বলিল না। স্ত্রীর আনন্দপূর্ণ সাগ্রহ প্রশ্নের উত্তরে সে কেবল বলিল, পেয়েছি গো পেয়েছি, ভগবান দিয়েছেন, সবাই মিলে খেয়ে নাও মজা করে। টেপিকে খুব করে খাও, ও পেট ভরে খাবে, আমি দেখি। সেদিন সকালের গাড়িতে হাজারি রানাঘাটে ফিরিতে পারিল না। দুপুরের পরে হাজারি কুসুমের বাপের বাড়ি বেড়াইতে গেল। এই গ্রামেই গোয়ালপাড়ায় কুসুমের জ্যাঠামশাই হরি ঘোষের অবস্থা একসময় যথেষ্ট ভালো ছিল। এখনও বাড়িতে গোহাল পোড়া গরুর মধ্যে 8-10টি অবশিষ্ট আছে। 2টি ছোট ছোট ধানের গোলাও বজাইয়াছে। হাজারিকে হরিঘোষ খুব খাতির করিয়া খেজুর পাতার চটে বসিতে দিল। বলিল, কবে আলেন বাবা ঠাকুর? সব ভালো? তোমরা সব ভালো আছো? আপনার ছিচরণের আশীর্বাদে একরকম চলে যাচ্ছে। রানাঘাটেই কাজ করছেন তো? হ্যাঁ, সেখান থেকেই তো এলাম। আমাদের কুসুমের সঙ্গে দেখা টেকার হয়? হাজারি পাড়াগাঁয়ের লোক, এখানকার লোকের ধাঁচ চেনে। কুসুমের সঙ্গে সর্বদা দেখাশোনা বা তাদের মধ্যে পরস্পরের প্রতি টানের কোনো পরিচয় সে এখানে দিতে চায় না। ইহারা হয়তো সহজভাবে সেটা গ্রহণ করিতে পারিবে না। গ্রামে কথাটা রাষ্ট্র হইয়া গেলে লোকে নানারূপ কদর্থ টানিয়া বাহির করিবার চেষ্টা করিবে তাহা হইতে। সুতরাং সে বলিল, হ্যাঁ, 2-1বার হয়েছিল, ভালো আছে। এবার যদি দেখা হয় একবার আসতে বলবেন এদিকে। তার গায়ে আসবার দিকে তত টান নেই। শহরে দুধ বেচে চালানো যে কি মিষ্টি লেগেছে। হাজারি কথার গতি অন্যদিকে ঘুরাইবার উদ্দেশ্যে বলিল, এবার আবারপত্র কীরকম হল বল? ধানের আবার করেছি 12 বিঘে, আর বাকি সব তরকারি। কুমড়ো 2 বিঘে, আলু, পেঁয়াজ। তাই এবার আকাশের অবস্থা ভালো না বাবা ঠাকুর, খেতে মাটি ফেটে যাচ্ছে। তরকারির কথায় হাজারির নিজের গোপনীয় উচ্চাসার কথা মনে পড়িল। তরকারি তাহার গ্রাম হইতে কিনলে রানাঘাট বাজারের চেয়ে অনেক সুবিধা পাওয়া যায়। এখন হইতেই সে আনাজপত্র লইয়া যাইবে। হরিঘোষকে বলিল, আচ্ছা, তোমাদের আলু কমন হতে পারে? তার কি কোনো ঠিক আছে? তবে 30-40 মণ খুব হবে। তুমি সমস্ত আলু আমায় দিতে পারবে? নগদ দাম দেব। হরিঘোষ কৌতূহলের সহিত জিজ্ঞাসা করিল, বাবা ঠাকুর, আজকাল কাঁচামালের ব্যবসা করছেন নাকি? ব্যবসা এখনো করিনি, তবে করব ভাবছি, সে তোমায় বলবে একদিন।
গোয়ালপাড়া হইতে আসিবার পথে একটা খুব বড় বাঁশবনের মাঝখান দিয়া পথ। এখানে লোকজন নেই। এঁড়োশোলা গ্রামে লোকজনের বসত নাই। আগে ছিল, ম্যালেরিয়ায় মরিয়া হাজিয়া লোকশূন্য হইয়া পড়িয়াছে। শুধুই বড় বড় আম কাঁঠালের বাগান ও বাঁশবনের জঙ্গল। এই বাঁশবনের মধ্যে পুরনো দিনে পালিত পাড়া ছিল। হাজারি বাল্যকালেও দেখিয়াছে। পালিধারা বেশ বর্ধিষ্ণু ছিল গ্রামের মধ্যে। পূজা পার্বণ, দোল, দুর্গোৎসবও পর্যন্ত হইয়াছে বাজেন পালিতের বাড়ি। এখন জঙ্গলের মধ্যে পালিতদের ভিটাটা পড়িয়াছে এই পর্যন্ত। দিন মানেই বোধহয় বাঘ লুকিয়া থাকে। বাঁশ ঝাড়ে কটকট করিয়া শুকনো বাঁশের শব্দ হইতেছে। ঘন ছায়া, শুকনো বাঁশপাতার ও শোলার শব্দ, ফিঙে শালিখি পাখির কলরব। হাজারির মনে হইল আজ যেন তার হোটেলের দাসত্ব জীবন গতে মুক্তির দিন। সেই ভীষণ গরম উনুনের সামনে বসিয়া আজ আর তাকে ডেকচিতে ভাত ডাল রান্না করিতে হইবে না। পদ্ম ঝের করা তাগাদা ও মুরব্বিয়ানা সহ্য করিতে হইবে না। বাঁশবনের ছায়ায় পূর্ণ শান্তিতে সে যদি ঘণ্টার পর ঘণ্টা ধরিয়া ঘুমায়, তাহা হইলেও কেহ কিছু বলিতে পারিবে না। এই মুক্তি সে ভালোভাবেই আস্বাদ করিতে চায় বলিয়া তো হোটেল খুলিবার কথা এত ভাবে। সে যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করিয়াছে। এইবার কিছু টাকা হইলেই সে রানাঘাটের বাজারে হোটেল খুলিয়া দিতে পারে। হাজারি সত্যিই চিন্তা করিতে আরম্ভ করিল, টাকা কোথায় ধার পাওয়া যাইতে পারে। গ্রামের গোঁসাইরা বড় লোক, কিন্তু তাহারা প্রায় সবাই থাকে কলিকাতায়। এখানে বৃদ্ধ কেশব গোসাই থাকেন বটে, কিন্তু লোকটা ভয়ানক কৃপণ। তিনি কি হাজারির মতো সামান্য লোককে বিনা বন্ধকে বিনা জামিনে টাকা ধার দিবেন? হাজারির জামিন হইবেই বা কে? তাহার অবস্থা অত্যন্তই খারাপ। দুখানা মাত্র চালা ঘর, রান্নাঘরখানা গত বর্ষায় পড়িয়া গিয়াছে, পয়সা অভাবে সারানো হয় নাই। উঠোনের আমতলায় রান্না হয়। বৃষ্টির দিন এখন ক্রমশ চলিয়া গেল, এখন তত অসুবিধা হয় না। বেলা প্রায় পুড়িয়া এসেছে। হাজারি ভারী ফিরিয়া দেখিল তার ছোট মেয়ে টেপি ঘরের দাওয়ায় বসিয়া উল বনিতেছে। টেপি বাবাকে দেখিয়া বলিল, তোমার জন্যে আসন বুনছি বাবা, কাল তুমি যদি থাকো কালকের মধ্যে হয়ে যাবে, তোমার সঙ্গে দিয়ে দেব। হাজারি মনে মনে হাসিল। বেচে চক্কতির হোটেলে রঙিন পশমের আসন পাতিয়া খাইতে বসেছে, ছবিটি বেশ বটে। পদ্মঝি কি মন্তব্য করিবে তাহলে? মেয়েকে বলিল, দেখি কেমন আসন? বাহ, বেশ হচ্ছে তো। কোথায় শিখলি তুই বুনতে? টেপি বলিল, মুখুজ্জে বাড়ির নীলাদি আর অতসিদিদের কাছে। আমি রোজ যাই দুপুরে, ওরা আমায় গান শেখায়, বোনা শেখায়। ওরা এখনও আছে? হরিচরণবাবু চলে যাননি এখনও? ওরা নাকি এই মাসটা থাকবে। থাকলে তো আমারই ভালো, আমি কাজটা শিখে নিতে পারি। কি চমৎকার গান গাইতে পারে অতসিদি, আজ শুনবে বাবা? তুই গান শিখলি কিছু? টেপি লাজুক সরে বলিল, দু একটা, সে কিছু নয়। তুমি অত সিদির গান শোনো, তবে বলবে যে কলের গানের রেকর্ড শুনছি। ওদের বাড়ি খুব বড় কলের গানও আছে, রোজ সন্ধ্যের পর বাজায়। কত রকমের গান আছে, যাবে শুনতে সন্ধ্যের পর। অতসিদি নিজে কল বাজায়, আমিও যাব তোমার সঙ্গে। অতসিদিকে বলবো বাবা এসছে, ভালো ভালো বেচে গান দেবে। হাজারি বলিল, হ্যাঁ রে, হরিচরণবাবুর শরীর সেরেছে জানিস? তা তো জানি নে, তবে তিনি বৈঠকখানায় বসে রোজই তো সবার সঙ্গে গল্প করেন। একদিন বৈঠকখানায় কলের গান বাজিয়েছিলেন, কি চমৎকার কীর্তন। সঙ্গীত শিল্পের প্রতি বর্তমানে হাজারির তত আগ্রহ নাই। হাজারির উদ্দেশ্য হরিচরণবাবুকে বলিয়া কহিয়া অন্তত 100-2 টাকা ধার করা যায় কিনা সেদিকে। হরিচরণ মুখুজ্জে মহাশয় এই গাঁয়ের মধ্যে একমাত্র শিক্ষিত, অবস্থাপন্ন ও সম্ভ্রান্ত লোক। তাহারা এই গাঁয়ের জমিদার, কিন্তু অনেক দিন হইতেই গ্রাম ছাড়িয়েছেন। প্রকাণ্ড 3 মহলা বাড়ি পড়িয়া আছে। 2-1 বৃদ্ধা পিসিমাসি ছাড়া বাড়িতে আর কেহ এতদিন ছিল না। আজ মাস 4-5 হইল হরিচরণ মুখুজ্জের একমাত্র পুত্র কলিকাতায় মারা যায় বসন্ত রোগে। পুত্রের মৃত্যুর পর হইতেই আজ প্রায় 3 মাস হইল হরিচরণবাবু সপরিবারে দেশের বাড়িতে আসিয়া যে কেন বাস করেছেন সে খবর হাজারি রাখে না। তবে ইহা জানে যে হরিচরণবাবু গ্রামের উত্তর মাঠে একটি দিঘি খনন করিবার জন্য জেলা বোর্ডের হাতে অনেকগুলি টাকা দান করেছেন এবং পুত্রের নামে একটি ডিসপেন্সারি করে দেবেন গ্রামে। হরিচরণবাবু কারও বাড়ি যান না, নিজের বৈঠকখানায় বসে আছেন সব সময়।
তার 2 মেয়ে ও স্ত্রী এখানেই, তাছাড়া চাকর বাকর ও 2 জন দারোয়ান আছে বাড়িতে। সন্ধ্যার পর সাহসে ভর করিয়া হাজারি হরিচরণবাবুর পৈতৃক আমলের বৈঠকখানার উঠানে গিয়া দাঁড়াইল। বৈঠকখানা বাড়ির সামনে বড় বড় থামওয়ালা সাদা মার্বেল পাথর বাঁধানো বারান্দা। বারান্দার সামনে একটা মাঝারি গোছের কামরা, পাশে একটা ছোট কামরা। পূর্বে নবীনবাবু বলিয়া ইহাদার এক শরিক বড় বৈঠকখানার পাশে পৃথকভাবে নিজের জন্য আরেকটি বৈঠকখানা তৈরি করিয়াছিলেন। তিনি আজ 25 বৎসর হইত নিঃসন্তান অবস্থায় মারা যাওয়াতে উক্ত বৈঠকখানা ঘর বর্তমানে বিচালি রাখার জন্য ব্যবহৃত হয়। হাজারি টেপিকে সঙ্গে করিয়া লইয়া গিয়াছিল। টেপি বলিল, বাবা তুমি বসো, আমি অতসীদিকে বলি গে তুমি এসছ কলের গান শুনতে, এক্ষুনি দেবে গান। বৈঠকখানার সামনে হাজারিকে দাঁড় করাইয়া রাখিয়া টেপি পাশের ছোট্ট দরজা দিয়া বাড়ির মধ্যে সরিয়া পড়িল। ঘরের মধ্যে তেলের চৌপায়া লণ্ঠন জ্বলিতেছে। ইহা সাবেকিকালের বন্দোবস্ত, এখনও ঠিক বজায় আছে। হাজারি বারান্দায় দাঁড়াইয়া ইতস্তত করিতেছে। ঘরে ঢুকিবে কিনা এমন সময় ঘরের ভিতর হইতে স্বয়ং হরিচরণবাবু বারান্দায় বাহির হইয়াই সামনে হাজারিকে দেখিয়া বলিলেন, কে? হাজারি বিনীতভাবে হাত জোড় করিয়া মাথা নিচু করিয়া প্রণাম করিয়া বলিল, বাবু আমি হাজারি। ও হাজারি, কি মনে করে? এসো এসো, বাইরে দাঁড়িয়ে কেন, ঘরের মধ্যে এসো। মাস 2 তোমায় দেখিনি। তোমার মেয়ে মাঝে মাঝে আসে বটে, আমার বড় মেয়ে অতসীর সঙ্গে বেশ ভাব তার। হরিচরণবাবুর বয়স 55-56 হইবে। গৌরবর্ণ, লম্বা আড়ার চেহারা, বড় বড় চোখ, গলার স্বর গম্ভীর। তিনি খুব শৌখিন লোক ছিলেন। এখনও এই বয়সেও এবং ছেলে মারা যাওয়া সত্ত্বেও বেশ শৌখিনতা ও সুরুচির পরিচয় আছে তার 8 পৌরে পোশাকেও। হাজারি আসলে আসিয়াছে টাকা ধার করিবার কথা বলিতে, কিন্তু বৈঠকখানা ঘরে ঢুকিয়া প্রকাণ্ড বড় সেকেলে প্রমাণ সাইজের আয়নাখানায় নিজের আপাদ মস্তক দেখিয়াই তাহার সাহসটুকু সব উবিয়া গেল। হরিচরণবাবুর নির্দেশ মতো সে একখানা চেয়ারে বসিল। হরিচরণবাবু বলিলেন, চা খাবে হাজারি? হাজারি আমতা আমতা করিয়া বলিল, আজ্ঞে চা আমি থাকগে, সে কেন আবার কষ্ট? হরিচরণবাবু বলিলেন, বিলক্ষণ, কষ্ট কিসের? আমি তো চা খাবই এখন, নাড়াও আনতে বলি। এই সময় টেপি বৈঠকখানার যে দৌড় অন্তঃপুরের দিকে সেখানে এসিয়া দাঁড়াইল। হরিচরণবাবুকে বৈঠকখানার মধ্যে দেখিয়াও সে বেশ সহজভাবেই বলিল, বাবা দাঁড়াও, অতসীদি কলের গান বাজাচ্ছে, আমি বলেছি আমার বাবা তোমাদের কলের গান শুনতে এসছে। হরিচরণবাবু বলিয়া উঠলেন, কলের গান শুনতে এসছ হাজারি? তা আমাকে বলতে হয় এতক্ষণ? শুনতে আসবে এরার কথা কি? তোমরা 2-5 জন আসো, ধাও, বড় আনন্দের কথা। গ্রাম তো লোকশূন্য হয়ে পড়েছে। ওরে খুকি, তোর বাবার জন্যে আর আমার জন্য 2 পেয়ালা চা আনতে বলে দে তোর অতসী দিদিকে। হাজারি মনে মনে টেপির উপর চটিয়া গেল। হতভাগা মেয়েটা সব দিল মাটি করিয়া। কে তাহাকে বলিয়াছিল কলের গান শুনিতে সে যাইতেছে মুখুজ্জে বাড়িতে? অতপার টাকার কথা উত্থাপন করা কি ভালো দেখায়? না, যত ছেলে মানুষ নিয়া হইয়াছে কারবার। হরিচরণবাবুর মেয়ে অতসী এই সময় 2 পেয়ালা চা হাতে ধরে ঢুকিল। প্রথমে হাজারি সামনে টেবিলে একটি পেয়ালা নামাইয়া অন্য পেয়ালাটি হরিচরণবাবুর হাতে দিল। অতসীর বয়স 18-19, বেশ ধপধপে ফর্সা, সুন্দর মুখশ্রী, ডাগর ডাগর চোখ, এক কথায় অতসী সুন্দরী মেয়ে। পরিষ্কার পরিচ্ছন্ন অথচ সহজ অনাড়ম্বর সাজগোজ, হাতে কয়েক গাছি সোনার চুড়ি এবং কানে ইয়ারিং ছাড়া অলঙ্কারেরও কোনো বাহুল্য নাই। হরিচরণবাবু বলিলেন, তোমার হাজারি কাকা, প্রণাম করো অতসী। অতলি আগাইয়া আসিয়া হাজারির সামনে নিচু হইয়া প্রণাম করিয়া পায়ের ধুলা লইল। হাজারি সংকোচিত হইয়া বলিল, থাক থাক, এসো মা, রাজরানী হও মা, এসো, কল্যাণ হোক। অতসীকে হরিচরণবাবু বলিলেন, তোমার হাজারি কাকা গান শুনবেন, গ্রামোফোনটা নিয়ে এসো। অতলির সঙ্গে টেপি খুব ভাব করিয়াছে। টেপির বাবাকে অতলি এই প্রথম দেখিল বন্ধুর পিতা কি রকম দেখিতে। কৌতূহলের সহিত সে চাহিয়া দেখিতেছিল। বাবার কথায় বাড়ির মধ্যে চলিয়া গেল এবং কিছুক্ষণ পরে
চাকরের হাতে দিয়া গ্রামোফোন রেকর্ডের বাক্স বাহিরে পাঠাইয়া দিল। হরিচরণবাবু চাকরকে বলিলেন, বাজাবে কে? তোর দিদিমণি আসছে না? দিদিমণি যে বললেন আপনি বাজাবেন। আমি ভালো চোখে দেখতে পাবো না, তাকেই পাঠিয়ে দিকে যা। একটু পরে অতসী, টেপি এবং পাড়ার আরও ২-৩টি মেয়ে ঘরে ঢুকিল। কলের গান বাজনা শুরু হইল এবং চলিল ঘণ্টা ২-১। আরও একবার চা দিয়া গেল চাকরে, কিন্তু পরিবেশন করিল অতসী। সব মিটিয়ে চুকিয়ে যাইতে রাত্রি প্রায় ৯:৩০ বাজিয়া গেল। হাজারি ছটফট করিতেছিল। গান শুনিতে সে এখানে আসে নাই। গান বন্ধ হইলে অতসী, টেকি এবং মেয়েদের দল যখন বাড়ির মধ্যে চলিয়া গেল, তখন হাজারি সাহসে ভর করিয়া বলিল, আপনার কাছে একটা আর্জি ছিল বাবু। হরিচরণবাবু বলিলেন, কি বলো? আমার কিছু টাকার দরকার, যদি আমায় কিছু ধার দিতেন তাহলে আমার একটা মস্ত বড় আশার কাজ মিটত। মেয়ের বিয়ে দেবে? আজ্ঞে না বাবু, তা নয়, ব্যবসা করব। কি ব্যবসা? বাবু, আপনি তো জানেন আমি হোটেলে কাজ করি, আপনার কাছে লোকবে না। আমি নিজে একটা হোটেল খুলতে চাচ্ছি এবার, টাকাটা সেজন্যে। কত টাকা দরকার? অন্তত ২০০ টাকা আমায় যদি দয়া করে দেন বাবু। আমার খালধারের কাঁঠাল বাগান আমি বন্ধক রাখছি আপনার কাছে। ১ বছরের মধ্যে টাকাটা শোধ করব। হরিচরণবাবু ভাবিয়া বলিলেন, বাগান বন্ধক রেখে টাকা আমি দিতাম না, দিতাম তো তোমাকে এমনি দিতাম, কিন্তু অত টাকা এমন সময় আমার হাতে নগদ নেই। হাজারি এ কথার পরে আর কোনো কথা বলিতে পারিল না। বিশেষত সে জানত হরিচরণবাবু উদার মেজাজের মানুষ, সত্যবাদী লোক। টাকা হাতে থাকলে হাতে টাকা না থাকার কথা বলিতেন না। অতলি আসিয়া বলিল, কাকা, আপনি একটু বসুন, টেপি খেতে বলেছে, মা ছাড়দা না। মেয়েরা যারা গান শুনতে এসেছিল সবাইকে না খাইয়ে যেতে দেবেন না। একটু দেরি হবে, না হয় আপনি যান, আমি ঝিয়ের সঙ্গে পাঠিয়ে দেব। হরিচরণবাবু বলিলেন, তোমার যদি বিশেষ কাজ না থাকে একটু বসে যাও না হাজারি, তোমার সঙ্গে দুটো কথা কই। কেউ বড় একটা আসে না আমার এখানে। হাজারি বসিল। তুমি কোথায়, কোন হোটেলে কাজ করো? আজ্ঞে, রানাঘাট বেচু চক্রবর্তীর হোটেলে, রেলবাজারের মধ্যে। কত মাইনে পাও? সে আর বলবার কথা নয় বাবু, খাওয়ার ৭ টাকা মাসে। তাই ভাবছিলাম পরের তাবে থাকবে না, এদিকে বয়স হলো, এইবার একটা হোটেল খুলে নিজে চালাবো। হোটেল চালাতে পারবে? তা বাবু, আপনার আশীর্বাদে একরকম সবই জানি ও লাইনের। বাজার আর রান্না, হোটেলের দুটো মস্ত কাজ। যে এ দুটো শিখেছে সে হোটেল খুলে লাভ করতে পারে। আমি অনেক দিন থেকে চেষ্টা করে ও দুটো কাজ শিখে নিয়েছি। খদ্দের কি চায়ও তাও জানি। চাকরি করি রাঁধুনির বটে বাবু, কিন্তু আপনার বাপ মায়ের আশীর্বাদে, আপনার আশীর্বাদে চোখ কান খুলে কাজ করি। বেশ ভালো। উৎসাহ পাইয়া হাজারি তাহার বহুদিনের আশা ও সাধ একটি আদর্শ হিন্দু হোটেল প্রতিষ্ঠা সম্বন্ধে অনেক কথা বলিল। চূর্ণী নদীর ধারে বসিয়া অবসর মুহূর্তে তাহার সে স্বপ্ন দেখার কথাও গোপন করিল না। তাহার রান্না খাইয়া কলিকাতার বাবুরা কিরকম সুখ্যাতি করিয়াছে, যদুবারুজ্জার হোটেলে তাহাকে ভাঙাইয়া লইবার চেষ্টা কিছুই বাদ দিল না। হরিচরণ বাবু বলিলেন, দেখো হাজারি, তোমার কথা শুনে তোমার ওপর আমার হিংসে হয়। তোমার বয়স হলে কি হবে? তোমার জীবনে মস্ত বড় আশা রয়েছে, একটা কিছু গড়ে তুলব। এই আশাই মানুষকে বাঁচিয়ে রাখে। আমার ছেলেটা মারা যাবার পর আমার জীবনে যেন সব কিছু ফুরিয়ে গিয়েছে মনে হয়। আর যেন কিছু করবার নেই, করে কি হবে, কার জন্যে করব, এই সব কথা মনে ওঠে। তাছাড়া জীবনে কখনোই কিছু দরকার হয়নি, বাবার সম্পত্তি ছিল যথেষ্ট, নতুন কিছু গড়ে তুলব এই ইচ্ছে কোনোদিন জাগেনি। তোমার বয়স হলে কি হবে, ওই একটা আশাই তোমায় যুবক করে রেখে দেবে যে। আমার মাথায় এত পাকা চুল ছিল না। খোকা মারা যাবার পরে জীবনের উদ্যম, আশা, ভরসা যেমন চলে গেল, অমনি মাথার চুল পেকে উঠল। তবে এখন ইচ্ছে আছে খোকার নামে একটা স্কুল করে দেব। আবার ভাবি, স্কুলে পড়বেই বা কে? আমাদের এই অঞ্চলে তো লোকের বাস নেই। তার চেয়ে না হয় একটা ডাক্তারখানা করে দিই। উদ্যমী জীবনের সবটুকু, যার জীবনে আশা নেই, যা কিছু করার ছিল সব হয়ে গেছে, তার জীবন বড় কষ্টকর। যেমন ধরো দাঁড়িয়েছে আমার। খোকা মারা না গেলে আজ আমার ভাবনা হে হাজারি,
ভেবেছিলুম কয়লার খনি ইজারা নেব, কত উৎসাহ ছিল। এখন মনে হয় কার জন্যে করব। তাই বলছিলুম, তোমায় দেখে হিংসে হয়। তোমার জীবনে উদ্যম আছে, আশা আছে, আমার তা নেই। আর এই দেখো, এই পাড়াগায়ে একলাটি আছি পড়ে, ভালো লাগে কি? ভালো লাগে না। কখনো থাকিনি, কিন্তু বাইরে আর হইচইয়ের মধ্যে থাকতে ভালো লাগে না। ওই মেয়েটা আছে, কলের গান এনেছে একটা, বাজায়, আমি শুনি। ওর মায়ের জন্য বেছে বেছে ভক্তি আর দেহতত্ত্বের গান কিনে দিয়েছি, যদি তার শুনে তার মনটা একটু ভালো থাকে। মেয়ে মানুষ, কষ্টটা লেগেছে তার অনেক বেশি। হাজারি এই দীর্ঘ বক্তৃতার সবটা তেমন বুঝিল না, কেবল বুঝিল পুত্রশোকে বৃদ্ধের মাথা খারাপ হইয়া গিয়াছে। সে সহানুভূতিসূচক দুচার কথা বলিল। বেশি কথা অনেকক্ষণ ধরিয়া গুছাইয়া বলিতে কখনো সে শেখে নাই। তবুও পুত্র শোকাতুর বৃদ্ধের জন্য তাহার সত্যিকার দুঃখ হওয়াতে ভাবিয়া ভাবিয়া মনে মনে বানিয়া কিছু বলিল। হরিচরণবাবু বলিলেন, আরেকটু চা খাবে? আগে না, চা খাওয়া আমার তেমন অভ্যেস নেই, আপনি খান বাবু। এমন সময় টেপি আসিয়া বলিল, বাবা যাবে? হাজারি হরিচরণ বাবুর কাছে বিদায় লইয়া মেয়েকে সঙ্গে করিয়া বাহির হইল। জ্যোৎস্না উঠিয়াছে, ভোরেদের বাড়ির উঠানে রাঙা কাঠ কাটিয়াছে, রাঙা কাঠের গন্ধ বাহির হইতেছে। সিধু ভোর দাওয়ায় জাল বুনিতেছিল, বলিল, দা ঠাকুর, কোনে ছিলেন এত রাত অবধি? হাজারি বলিল, বাবুর বাড়ি, বাবু ছাড়েন না কিছুতেই। চা খাও, কলের গান শোনো, শেষে তো টেপিকে না খাইয়ে ছাড়লেন না গিন্নিমা। হাজারির বড় ভালো লাগিয়েছিল আজ সন্ধেটা। বড় লোকের বৈঠকখানায় এমনভাবে বসিয়া চা সে কখনো খায়নি। খাতির করিয়া তাহার সঙ্গে কোনো বড় লোকে মনের কথাও কখনো বলে নাই। কলের গান তো আছেই। মেয়েকে বলিল, টেপি, কি খেলি রে? টেপি একটু ভোজনপ্রিয়, খাইতে ভালোবাসে, আর গরিবের মেয়ে বলিয়াই অতসীর মা তাহাকে না খাওয়াইয়া ছাড়েন না। বলিল, পরোটা, মাছের ডালনা, সুজি, পটল ভাজা, আলু ভাজা। হাজারির স্ত্রী অনেকক্ষণ রান্না সারিয়া বসিয়াছে, বলিল, এত রাত্রি পর্যন্ত ছিলে কোথায় সব? পাড়া বেড়ানো শেষ হয় না যে তোমাদের? বসে বসে কেবল ঘুম আসছে। টেপি বলিল, আমি খেয়ে এসেছি মা, অতসী দিদির মা ছাড়লেন না কিছুতে, আমি কিচ্ছু খাবো না। হ্যাঁ রে, তুই খেয়ে এলি? ওবেলার সেই বাসি লুচি তোর জন্য রয়েছে যে, লুচি খাবি না? অনেকদিন ইহাদের সংসারে এমন সচ্ছলতা হয় নাই যে লুচি ফেলা ছড়িয়া ছেলে মেয়েরা খাইতে পায়, বলিয়াও সুখ। টেপি বলিল, তুমি খাও মা, আমি খুব খেয়ে এসেছি। সেখানেও তো পরোটা, সুজি, মাছের ডালনা এই সব খাইয়েছে। আজ দিনটা বেশ কাটল না মা, ভালো খাওয়া সকাল থেকে শুরু হয়েছে আর রাত পর্যন্ত চলেছে। আহারাদি শেষ করিয়া হাজারি বাহিরে বসিয়া তামাক খাইতে লাগিল। হরিচরণবাবুর কথায় তাহার অনেকখানি উৎসাহ আজ বাড়িয়ে গিয়াছে। লুচি, টেপি কত লুচি খাইতে পারে সে তাহার ব্যবস্থা করিবে। ইহার এই সব লোভাতুর ছেলেমেয়ের মুখে ভালো খাবার দাবার সে দিতে পারে না, কিন্তু যাতে পারে সেই চেষ্টা করবার জন্যই তো সুযোগ খুঁজিয়া বেড়াইতেছে। হরিচরণবাবুর টাকা আছে বটে, কিন্তু তাহার মতো লোভাথুর ছেলেমেয়ে নাই তাহার ঘরে। কাহাদের মুখে সুখাদ্য তুলিয়া দিবার আশায় তিনি খাটিবেন। আজ হরিচরণবাবুর নিকট হইতে সে টাকা ধার পায় নাই বটে, কিন্তু এমন একটা জিনিস পাইয়া আসিয়াছে যাহার মূল্য টাকা কড়ির চেয়ে বেশি। তাহার সংসারে ছেলেমেয়ে আছে, টেপি আছে, তাহাদের মুখের দিকে চাহিয়া তাহার হাতে পায়ে বল আসিবে, মনে জোর পাইবে। হরিচরণবাবুর জীবন শেষ হইয়া গিয়াছে। তাহার বয়স 46 হইলে কি হয়? টেপি যে ছেলে মানুষ, তাহার নিজের সুখ কিসের? টেপিকে একখানা ভালো শাড়ি কিনিয়া দিলে ওর মুখে যে হাসি ফুটিবে, সেই হাসি তাহাকে অনেক দূরে লইয়া যাইবে কর্মের পথে। আহা, যদি কখনো এমন হয়, যদি টেপিকে একটা কলের গান কিনিয়া দেওয়া যায়। গান এ তো ভালোবাসে যখন, হয়তো স্বপ্ন, কিন্তু ভাবিয়াও তো আনন্দ। দেখা যাক না কি হয়। বাঁশঝাড়ে শন শন শব্দ হইতেছে। রাত অনেক হইয়াছে, গ্রাম নীরব হইয়া গিয়াছে। এতক্ষণে হাজারি স্ত্রীকে বলিল, ওগো, আমার গামছাখানা বড্ড ময়লা হয়েছে, একটু সোডা দিয়ে ভিজিয়ে দাও তো, কাল খুব সকালে কেচে দিও। আমি কাল সকালে উঠেই রানাঘাট যাব। সকালে কেন? এখনই কেচে দিই। ভিজি গামছা নিয়ে যাবে কি করে? এখন কেচে হাওয়ায় মেলে দিলে রাত্রের মধ্যে শুকিয়ে যাবে। সকালে উঠিয়া হাজারি ঠাকুর রানাঘাট চলে আসিল। হোটেলে ঢুকিবার আগেই তাহার ভয় করিতে লাগিল। কর্তাবাবু এবং পদ্মঝি তাহাকে কি না জানি বলে। একদিন কামাই করিবার জন্য কৈফিয়ত দিতে দিতে তাহার প্রাণ যাইবে।
হইল তাই। ঢুকিবার পথেই বসিয়া স্বয়ং বেচু চক্রবর্তী মশায়, খোদ কর্তা। হাজারিকে দেখিয়া হাতের হোকা নামিয়া কড়া সুরে বলিলেন, কাল কোথায় ছিলে ঠাকুর? হাজারি মিথ্যে কথা বলিল না। বাড়িতে কাহারও অসুখ ইত্যাদি ধরনের বানানো মিথ্যে কথা সে কখনো বলে না। বলিল, আজ্ঞে অনেকদিন পরে বাড়ি গেলাম কর্তামশায়, ছেলেমেয়ে রয়েছে, তাই একটা দিন। না বলে কয়ে এভাবে হোটেল থেকে পালিয়ে যাওয়ার মানে কি? কার কাছে ছুটি নিয়ে গিয়েছিলে? এই কথার জবাব সে দিতে পারিল না। লুচি দিতে গিয়েছিল বাড়িতে, তাহা বলিতেও বাধে। সে চুপ করিয়া রহিল। তোমার হাড়ে হাড়ে বদমাইশি ঠাকুর। পদ্মঝি ঠিক কথা বলে, দেখতে ভালো মানুষ হলে কি হবে? তুমি এত বড় একটা হোটেলের রান্না বান্না ফেলে রেখে একেবারে নিরুদ্দেশ হয়ে গেলে কাউকে কিছু বলে না? বলি একেবারে নাকের জলে চোখের জলে সবাই মিলে, গাঁজাখোর নেমক হারাম কথাকার, চালাকিরা জায়গা পাওনি। বেচু চক্রবর্তীর গলার জোর আওয়াজ পাইয়া পদ্মঝি ব্যাপার কি দেখিতে আসিল এবং দৌড়ে উঁকি মারিয়া হাজারিকে দেখেই বলিয়া উঠিল, এই যে কি মনে করে আবার যে উদয় হলে? কাল আমি বলি আর দরকার নেই, ও আপদ বিদয় করে দেন কর্তা। গাঁজা খেয়ে কোথায় নেশায় বুধ হয়ে পড়েছিল, চেহারা দেখছেন না? হাজারি একটু শঙ্কিত হইয়া উঠিয়া দেওয়ালে টাঙানো গাজালাতা ছোট্ট আয়নাখানায় নিজের মুখখানা দেখিবার চেষ্টা করিল। কি দেখিল পদ্মঝি তাহার চেহারাতে? গাঁজা তো দূরের কথা, একটা বিড়ি পর্যন্ত সকাল হইতেছে খায় নাই। যাও, কাল একটা ঠিকে ঠাকুর আনা হয়েছিল, তার মজুরি 1 টাকা, আর জল খাবারের চারানা তোমার এ মাসের মাইনে থেকে কাটা যাবে। ফের যদি এমন হয় সেই দিনই বিদয় করে দেব, মনে থাকে যেন। বেচু চক্রবর্তী রায় দিলেন। হাজারি অপ্রতিভূ মুখে রান্নাঘরের মধ্যে ঢুকিয়া পড়ল। সেখানেও নিস্তার নাই। কর্তার হাত হইতে নিষ্কৃতি পাইল, পদ্মঝির হাতে অত সহজে পরিত্রাণ পাওয়া দুষ্কর। পদ্মঝি হাজারির পেছন পেছন রান্নাঘরে ঢুকিয়া বলিল, করবে না তো তোমার কাজ ওরা? কেন করবে? একা হাঁড়ি ঠেলো আজকে, যেমন বদমাইশ তার তেমনি। একা বড় ডেকচি নামাও, ফ্যান গেল, ভাত বাড়ো খদ্দেরদের। কাল সব কাজ মুখ বুঝে ও ঠাকুর একা করেছে। নবাব পুত্র গাঁজা খেয়ে কোথায় পুড়ে আছেন, আর ওর জন্য খেটে মরবে সবাই, উড়ন চুড়ে মুঢ়ুই পড়া বামুন কোথাকার। পদ্মঝি ভুলিয়া গিয়াছিল, এইমাত্র বেচু চক্রবর্তী বলিয়াছেন যে কাল হাজারির বদলে ঠিকে ঠাকুর রাখা হয়েছিল, যাহার মজুরি হাজারির মাইনে থেকে কাটা যাইবে। হাজারি অবাক হইয়া বলিল, একা কি রকম? এই তো ঠিকে ঠাকুর রাখা হয়েছে বললেন কর্তাবাবু। পদ্মঝি সামলে ওলিয়ার চেষ্টায় বলিল, হয়েছিল তো, হয়নি তো কি? কর্তামশাই কি মিথ্যে কথা বললেন তোমার কাছে? যদি না বা পাওয়া যেত ঠাকুর, তবে ঠাকুরকে একা খাটতে হতো না। তোমার সঙ্গে কথা কাটাকাটি করবার সময় নেই আমার। মুর্শিদাবাদ আসার সময় হলো, এখুনি স্টেশনের খদ্দের সব আসবে। ডাল ছ্যাতলে ফেলো তাড়াতাড়ি, চচ্চড়িটা চড়িয়ে দাও। মুর্শিদাবাদ ট্রেন সশব্দে আসিয়া প্ল্যাটফর্মে দাঁড়াইল। এইবার কিছু খরিদ্দারের ভিড় হইবে। হাজারি ছোট ডেকচিটার মধ্যে হাত ডুবাইয়া ভাল সাতলেইতেছে, এমন সময় বাহিরে গদির ঘরে বেচুচোক করতে চড়া গলার আওয়াজ এবং তর্কবিতর্কে শব্দ শুনিয়া সে রান্নাঘরে দোরের কাছে আসিয়া বাহিরের ঘরের দিকে চাহিল। জ্যোতিষ ভট্টাচার্যের সঙ্গে কর্তামশায়ের কথা কাটাকাটি হইতেছে। জ্যোতিষ ভট্টাচার্য অনেকদিন হইতে তাহাদের খরিদ্দার। আগে আগে নগদ পয়সা দিয়া খাইয়া যাইত আল, মাস 6 হইতে মাসিক হারে খায়। বয়স 50-52, ম্যালেরিয়া রোগীর মতো চেহারা, মাথার চুল প্রায় পাকিয়া গিয়াছে। রং পূর্বে ফর্সা ছিল, এখন পুড়িয়া আধকালো হইয়া আসিয়াছে প্রায়। পরনে ময়লা ধুতি, গায়ে লং ক্লথের ময়লা পাঞ্জাবি, পায়ে বিবর্ণ কেম্বিসের জুতা। বেচু চক্রবর্তী বলিতেছেন, না, আপনি অন্যন্ত্র চেষ্টা করুন ভট্টাচার্য মশাই, আমি পারব না। সোজা কথা, হোটেল খুলেছি 2 পয়সা রোজগারের চেষ্টা, অন্নচ্ছত্র তো খুলিনি। জ্যোতিষ ভট্টাচার্য বলিতেছে, টাকার জন্যে আপনি ভাববেন না চক্রবর্তী মশাই, 1 মাসের বাকি আমি একসঙ্গে দেব। না মশাই, আপনি অন্যন্ত্র চেষ্টা করুন, যা গিয়েছে গিয়েছে, আর আপনাকে খাইয়া আমি জড়াতে রাজি নই। জ্যোতিষ ভট্টাচার্য বেশ নরম সুরে বলিল, না না, যাবে কেন, বিলক্ষণ, পাই পয়সা শোধ করে দেব, তবে পড়ে গিয়েছি একটু ফেরে কর্তামশাই, খুব খোসামত জুড়ে দিয়েছে। তা এই কটা দিন যেমন খাচ্ছি তেমনি খেয়ে যাই। সামনের মাসের পয়লা দোসরান? না মশাই, সামনের মাসের পয়লা দোসরার এখনও ঢের দেরি, ওসব আর চলবে না, মাপ করবেন, আপনি অন্যন্ত্র দেখুন। জ্যোতিষ ভট্টাচার্যের চেহারা দেখিয়া হাজারির মনে হইল লোকটা খুব ক্ষুধার্ত, সকাল হইতে কিছু খায় নাই। এত বেলায় না খাওয়াইয়া কর্তামশাই তাড়াইয়া দিতেছেন, কাজটা কি ভালো? হয়তো কিছু কষ্টে পড়িয়া থাকিবে, নতুবা দুমুঠা খাইবার জন্যে লোকে এত খোসামত করে না। হাজারির ইচ্ছা হইল একবার সে বলে, কর্তামশাই আমি আজ খাবো না,
কাল দেশে একটা নিমন্ত্রণ ছিল, খেয়ে শরীর খারাপ আছে, আমার ভাতটা না হয় জ্যোতিষ ভট্টাচার্য মশাই খেয়ে যান, কিন্তু কথাটা বলিলে কর্তা মশায়ের উপমান করা হইবে, বিশেষ করিয়া পদ্মা তাহা হইলে তাহাকে আস্ত রাখিবে না। জ্যোতিষ ভট্টাচার্য শেষ পর্যন্ত না খাইয়া চলিয়া গেল। হাজারি ভাবিল, আহা, পুরনে খদ্দের, ওকে এক থাল ভাত দিলে কি ক্ষতি হতো হোটেলের? আমি যদি কখনো হোটেল করি, খেতে এসে কাউকে ফেরাবো না, এতে আমার হোটেল উঠে যায় আর থাকে। একে তো ভাত বেচে পয়সা, তার উপর খিদের সময় লোককে ফেরাবো। ট্রেনের প্যাসেঞ্জার খরিদ্দারগণ আসিয়া পড়িয়াছে। খাইবার ঘরে বেশ ভিড়। মতি চাকর আজ ১০-১২টি লোক জুটাইয়া আনিয়াছে। পদ্মা আসিয়া বলিল, ১০ থালা ভাত বানো, ২ থালা নিরিমিষ্যি, আলুর ডালনা দিও। আধ ঘণ্টা পরে মুর্শিদাবাদ ট্রেনের খরিদ্দার বিদায় হইলে অপ্রত্যাশিতভাবে বনগাঁয়ের ট্রেনের সময় কতগুলি লোক খাইতে আসিল। বেলা ১:৩০, এ সময় নতুন লোক প্রায়ই আসে না। পদ্মা ঝি যখন হাঁকিল, ৫ থালা ভাত ঠাকুর, হাজারি তাহাকে ডাকিয়া চুপি চুপি বলিল, তাল একেবারেই নেই, দুজনের মতো হবে কিনা তোমার দোষ। যখন ডাল কমে আসছে, এখনও ২খানা ট্রেন বাকি, তখন একটু ফ্যান মিশিয়ে সাঁতলে নিলে না কেন? কতবার তোমায় বলে দেওয়া হয়েছে। ফ্যান আছে? হাজারি বলিল, আছে। আছে তো ২ বাটি দাও ডালে ফেলে, দিয়ে একটু নুন দিয়ে গরম করে নাও, করে দাঁড়িয়ে দেখছ কি? এই ধরনের কাজ হাজারি কখনো করে নাই, করিতে তাহার বাঁধে। সে সত্যিই ভালো রাঁধুনি, ইচ্ছা করিয়া হাতের ভালো রান্নাটা নষ্ট করিতে বা এভাবে খরিদ্দার ঠকাইতে তার মন সরে না। কিন্তু পদ্মাঝিয়ের হুকুম না মানিয়া উপায় কি? বাধ্য হইয়া ডালে ফ্যান মিশিয়া খরিদ্দার বিদায় করিতে হইল। ছুটি পাইল সেদিন প্রায় বেলা ২:৩০টায়। একটুখানি গড়াইয়া লইয়া রোদ একটু পড়িয়া আসিলে সে চূর্ণী নদীর তীরে তার অভ্যাস মতো বেড়াইতে চলিল। আজ কদিন নদীর ধারে যায় নাই, আর সেই পরিচিত নির্জন নিমগাছটার তলায় বসিয়া গাছের গুণি ঠেস দিয়া ওপারের খেয়াঘাটের দিকে এবং শান্তিপুর যাইবার রাস্তার দিকে চাহিয়া থাকে। বেশ লাগে জায়গাটা। আর ওখানে গিয়া বসিলেই হাজারির মাথায় হোটেল সংক্রান্ত নানা রকম নতুন কথা আসে, অন্য কোথাও তেমন হয় না। আজ জায়গাটাতে গিয়া বসিতেই হাজারির প্রথমে মনে হইল, হোটেল চলে রান্নার গুণে। যাহারা পয়সা দিয়া খাইতে আসিবে তাহারা চায় ভালো জিনিস খাইতে, ফ্যান মিশানো ডাল খাইতে তারা আসে না। পদ্মা ঝিয়ের অনাচারের দরুন বেচু চক্কত্তির হোটেল উঠিয়া যাইবে, তাহার নিজের হোটেল ততদিনে খোলা হইয়া যাইবে, তাহার রান্নার গুণেই হোটেল চলিবে। হঠাৎ হাজারি লক্ষ্য করিল, জ্যোতিষ ভট্টাচার্য চূর্ণীর খেয়াঘাটে দাঁড়াইয়া আছে, বোধহয় পার হইয়া ওপারে যাইবে। ও ভট্টাচার্য মশাই, ভট্টাচার্য মশাই! জ্যোতিষ চাহিয়া দেখিয়া উঠিয়া হাজারির কাছে আসিল। কোথায় যাবেন? যাচ্ছি একটু ফুলে নবজাব, আমার ভাইরা ভাই থাকে তারই ওখানে। দেখলে তো হাজারি তোমাদের চক্কতি মশাইয়ের কাণ্ডটা আজকে। বলি, টাকা কি আমি দিতাম না? দুপুরবেলা না খাইয়া কি না বললে অন্য জায়গায় চেষ্টা করুন গিয়ে। ভাত বেচা ব্রাহ্মণ যদি ছোট লোক না হয়, তবে আর কে হবে? বিড়ি আছে? দাও তো একটা। হাজারির নিকট হইতে বিড়ি লইয়া ধরাইয়া বলিল, ২০০ ঝাঁটা মারি শহরের মাথায়, আর থাকছি না, যাচ্ছি ফুলেন বলা। আমার বড় ভাইরা ভাই পার্বতী চক্কত্তিন, সেখানে একজন নাম করা লোক। পার্বতী দাদা একবার বলেছিল ওদের জমিদারি কাচারিতে একটা চাকরি করে দেবে। পাল চৌধুরীদের জমিদারি, মস্ত কাচারি, সেখানেই যাচ্ছি, এটা হিললে হয়ে যাবেই। হাজারি বলিল, একটা কথা বলি ভট্টাচার্য মশাই, যদি কিছু মনে না করেন। জ্যোতিষ ভট্টাচার্য বলিল, কি? টাকা করি এখন কিছু নেই আমার কাছে, তা বলে দিচ্ছি, তবে দেনা আমি রাখবো না। খাওয়ার টাকা আগে শোধ দিয়ে তখন অন্য কথা, সে তুমি বলে দিও চক্কতি মশাইকে। হাজারি বলিল, টাকা কড়ির কথা বলিনি, বলছিলাম আপনি আহার করেছেন? জ্যোতিষ ভট্টাচার্য কিছুমাত্র না ভেবে সঙ্গে সঙ্গে উত্তর দিল, না, কোথায় করবে? এত বেলায় চক্কতি মশাইয়ের হোটেল থেকে ফিরে আর ভাতকে আমার জন্য নিয়ে বসেছিল। হাজারি খপ করিয়া জ্যোতিষ ভট্টাচার্যের ডান হাতখানা ধরিয়া বলিল, আমার সঙ্গে চলুন ভট্টাচার্য মশাই, আমি আপনাকে রেঁধে খাওয়াবো আজ, আসুন আমার সঙ্গে। জ্যোতিষ ভট্টাচার্য বলিল, কোথায় কোথায়? আরে না না হাজারি, আজ ওসব থাক, আমি জলটল খেই আর এমন অবেলায়। হাজারি নাছড় বান্দা, তাদের হোটেলের একজন পুরানো খদ্দে মাছ পয়সা নাই বলিয়া সারাদিন অনাহারে থাকিয়া রানাঘাট হইতে চলিয়া যাইতেছে। কি জানি কেন এ ব্যাপারটার জন্য হাজারি যেন নিজেকেই দায়ী করিয়া বসিল। জ্যোতিষ ভট্টাচার্য বলিল, আমি তোমাদের হোটেলে আর যাব না কিন্তু হাজারি। আচ্ছা, তুমি যখন ছাড়ছ না তখন বরং একটু জলটল খাওয়াও। হোটেলে নিয়েই বা যাবো কেন? আসুন না, জলটল নয়, ভাত খাওয়াবো রেঁধে। জ্যোতিষ ভট্টাচার্য ব্যস্ত হইয়া বলিল, না না না, ফুলে নবরা যেতে পারবো না আজ, তাহলে আজ সেখানেই পৌঁছতে হবে। নিকটে কুসুমের বাড়ি। একবার হাজারি ভাবিল কুসুমের বাড়িতে ভট্টাচার্যকে লইয়া যাইবে কি না। শেষে ভাবিয়ে চিন্তিয়া তাহাই করিল। ভদ্রলোককে নতবা কোথায় বসাইয়া সে খাওয়ায়। কুসুমের বাড়ির দোরে কড়া নাড়িতেই কুসুম আসিয়া দৌড় খুলিয়া হাজারিকে দেখে হাসি মুখে কি বলিতে যাইতেছিল,
হঠাৎ জ্যোতিষ ভট্টাচার্যের দিকে দৃষ্টি পড়ায় সে লজ্জিত হইয়া নিচু স্বরে বলিল, বাবা ঠাকুর কি মনে করে? উনি কে সঙ্গে? ওর জন্যেই আসা। উনি বামুন মানুষ, আজ সারাদিন খাওয়া হয়নি। আমার চেনা শোনা, আমাদের হোটেলের পুরানো খদ্দেম। পয়সা ছিল না বলে খেতে দেয়নি কর্তামশাই। উনি না খেয়ে শান্তিপুর চলে যাইতেছেন। আমার সঙ্গে দেখা, ধরে আনলুম। ওকে কিছু না খাইয়ে তো ছেড়ে দেওয়া যায় না। বাইরের ঘরটা খুলে দাও গিয়ে। কুসুম ব্যস্ত হইয়া বাহিরের ঘরের দৌড় খুলিতে গেল। জ্যোতিষ ভট্টাচার্য কিছু দূরে দাঁড়াইয়া ছিল। হাজারি তাহাকে ডাকিয়া বাহিরের ঘরে বসাইল। তাহাপর বাড়ির ভিতর যাইতেই কুসুম উদ্বিগ্ন কণ্ঠে বলিল, কি করবেন বাবা ঠাকুর? রান্না করবেন? সব জোগাড় করে দিই, আর ততক্ষণে ধরে যা কিছু আছে ও বাবা ঠাকুরকে দিই, কি বলেন? হাজারি বলিয়া, রান্না করে খাওয়াতে গেলে চলবে না কুসুম। উনি থাকতে পারবেন না, ফুলে না বলে যাবেন। আমি বাজার থেকে খাবার কিনে আনি, এখানে একটু বসবার জন্য নিয়ে এলাম। কুসুম দিয়া বলিল, বাবা ঠাকুর আপনি ব্যস্ত হবেন না দেখিনি, আমি সব জোগাড় করছি জলখাবারের। আমার ঘরে সবা আছে। ঘরে থাকতে বাজারে যাবেন খাবার আনতে কেন? আমার বাড়িতে যখন ব্রাহ্মণের পায়ের ধুলো পড়েছে তখন আমার ঘরে যা আছে তাই দিয়ে খেতে দেব। কিন্তু বাবা ঠাকুর সেই সঙ্গে আপনিও, মনে থাকে যেন। হাজারি প্রতিবাদ বাক্য উচ্চারণ করার পূর্বেই কুসুম ঘরের মধ্যে চলিয়া গেল। অগত্যে হাজারি বাহিরের ঘরে জ্যোতিষ ভট্টাচার্যের কাছে ফিরিয়া আসিল। জ্যোতিষ ভট্টাচার্য বলিল, তোমার কোনো আত্মীয়ের বাড়ি নাকি হে? না, আত্মীয় নয়, এরা হলো ঘোষগোয়ালা। এই বাড়িতেই আমার ধর্ম মেয়ের বিয়ে হয়েছে। ওই যে দোর খুলে দিলে, ওই মেয়েটি। 15 মিনিট আন্দাজ পরে ঝনঝন করিয়া শিকিল নড়িয়া উঠিতে হাজারি বাহিরের ঘরের দিকে দাওয়ায় গিয়া দাঁড়াইল। দাঁড়াইয়া দাওয়ার দিকে চাহিয়া অবাক হইয়া গেল। দুখানি পরিষ্কার পরিচ্ছন্ন আসন পাতা, 2 বাটি জাল দেওয়া দুধ, 2খানা থালে ফলমূল কাটা, বড় বাতাসা, ছানা, 2টি মুখ কাটা ভাব, ঝকঝকে করিয়া মাজা 2টি কাঁসার গ্লাসে 2 গ্লাস জল। হাসি মুখে কুসুম বলিল, মুখে ডাকুন, সেবা করতে বলুন। যা বাড়িতে ছিল একটু মুখে দিয়ে নিন দুজনে। তা তো হলো, কিন্তু আমি আবার কেন কুসুম? মেয়ের বাড়ি যে, না খেয়ে যাবার কি জো আছে? ডাকুন। জ্যোতিষ ভট্টাচার্য খাইতে বসিয়া যেরূপ গগরাসে খাইতে লাগিল, দেখিয়া মনে হইল সে বড়ই ক্ষুধার্ত ছিল। তার থালায় একটুও কিছু পড়িয়া রহিল না। কুসুম পান সাজিয়া বাহিরের ঘরে পাঠিয়ে দিল। খাওয়ার পরে জ্যোতিষ ভট্টাচার্য বিদায় লইবার সময় বলিল, তোমার মেয়েটিকে একবার ডাকো হাজারি, আশীর্বাদ করে যাই। কুসুম আসিয়া গলায় কাপড় দিয়ে দুজনকেই প্রণাম করল। জ্যোতিষ ভট্টাচার্য বলিল, মা শোনো, সত্যিই খাইনি সারাদিন, ভারী তৃপ্তির সঙ্গে খেলাম তোমার এখানে। তুমি বড় ভালো মেয়ে, ছেলেপেলে নিয়ে সুখে থাকো, আশীর্বাদ করি। হাজারি জ্যোতিষ ভট্টাচার্যের সঙ্গে চলিয়া আসিল। পথে আসিয়া বলিল, ভট্টাচার্য মশাই, একটা হোটেল নিজে খুলব অনেক দিন থেকে ইচ্ছে আছে। আপনি কি বলেন? অনায়াসে করতে পারো, খুব লাভের জিনিস। তোমার হবেও, তোমার মনটা বড় ভালো, কিন্তু পয়সা পাবে কোথায়? তাই নিয়েই তো গোলমাল, নইলে এতদিনে খুলে দিতাম। দেখি, চেষ্টায় আছি, ছাড়ছি নে। ওই যে আমার মেয়ে দেখলেন, ওই কুসুম, ও একবার টাকা দিতে চেয়েছিল। তা কি নেওয়া ভালো? ও গরিব বেওয়ালক, কেন ওর সামান্য পুঁজি নিতে যাব? তাই নেইনি। নিলেও এখনই দেয়, তবে সে টাকা খুব সামান্য, তাতে হোটেল খোলা হবে না। জ্যোতিষ ভট্টাচার্য চুন্নির ঘাটের খেয়ার ধারে আসিয়া বলিল, আচ্ছা চলি হাজারি, তুমি হোটেল খুনলে তোমার হোটেলে আমি বাধা খদ্দের থাকব, সে তুমি ধরে নিতে পারো। আর কোথাও যাব না। তোমার মতো রান্না কটা ঠাকুর রাঁধতে পারে হে? বেচু চক্রবর্তীর হোটেলে আমি যে যেতাম শুধু তোমার নিরামিষ রান্না খাওয়ার লোভে। ভালো চলবে তোমার হোটেল। এদিগরে তোমার মতো রাঁধতে পারে না কেউ, বলে যাচ্ছি। জ্যোতিষ ভট্টাচার্য তো চলিয়া গেল, কিন্তু হাজারির মনে তাহার শেষ কথাগুলি একটা খুব বড় বল ও প্রেরণা দিয়া গেল। সে জানে তাহার হাতের রান্না ভালো, কিন্তু খরিদ্দারের মুখে সে কথা শুনিলে তবে না তৃপ্তি। ক্ষুধার্ত ব্রাহ্মণকে খাওয়াইয়াছিল বটে, কিন্তু সে যাইবার সময় যাহা দিয়া গেল, হাজারির মনের আনন্দ ও উৎসাহের দিক দিয়ে দেখতে গেলে তাহা খুব মূল্যবান ও সার্থক প্রতিদান। হাজারি যখন হোটেলে ফিরিল তখন বেলা বেশি নাই। রতন ঠাকুর ডাল ভাত চাপাইয়া দিয়াছে, মতি চাকুর কে পদ্মা ঝি কেহেই নাই।
গদির ঘরে বেচু চক্রবর্তী কাহাদের সঙ্গে কথাবার্তা বলিতেছিল। হোটেলের রান্নাঘরে ঢুকিলে কিন্তু হাজারির মনে নতুন বলের সঞ্চার হয়। বরং ছুটি পাইয়া বাহিরে গিলে যত দুর্ভাবনা আসিয়া জোটে। প্রকাণ্ড উনুনের উপরে ফুটন্ত ডেকচির সামনে বসিয়া হাজারি নিজেকে বিজয়ী বীরের মতো কল্পনা করে। তখন না মনে থাকে কুসুমের কথা, না মনে থাকে অন্য কোনো কিছু। অবসাদ আসে কাজ হাতে না থাকিলে, এ বরাবর দেখিয়া আসিতেছে সে। ইতিমধ্যে রতন ঠাকুর ফিরিল। হাজারিকে চুপি চুপি বলিল, একটা কথা আছে, আমার দেশের একজন লোক এসেছে, আমার কাছ থেকে চাকরি খুঁজবে। বড় গরিব, তাকে বিনে টিকেটে খাওয়ার ঘরে ঢুকিয়ে খেতে দিতে হবে। তোমার যদি মত হয় তবে তাকে বলি। হাজারি বলিল, নিয়ে এসো, তার আর কি, গরিব মানুষ খাবে, আমার কোনো অমত নেই। রতন ঠাকুর খুব খুশি হইয়া চলিয়া গেল। রাত্রে তাহার লোক যখন খাইতে আসিল, রতন ঠাকুর হাজারিকে ডাকিয়া ইঙ্গিতে লোকটাকে চিনাইয়া দিতে হাজারি পরিতোষ করিয়া তাহাকে খাওয়াইল। পদ্মঝিয়ের অত্যন্ত সতর্ক দৃষ্টি এড়াইয়া লোকটা বিনে টিকেটে খাইয়া চলিয়া গেল। কেহ কিছু ধরিতেও পারিল না। এই রকম চলিল 1-8 দিন নয়, 10-12 দিন। একদিন আবার তাহার অন্য এক সঙ্গী জোটাইয়া আনিয়াছে, তাহাকে বিনামূল্যে খাইতে দিতে হইল। ব্যাপারটি সামান্য, হাজারি কিন্তু একটা প্রকাণ্ড শিক্ষা পাইল ইহা থেকে। এত সতর্ক ব্যবস্থার মধ্যেও তো চুরি তো বেশ চলে। বেচু চক্রবর্তীর টিকেট ও পয়সাতে ঠিক আছে, সুতরাং তার দিক দিয়ে সন্দেহের কোনো কারণ নাই। পদ্মঝিকে পদ্মঝি সে পর্যন্ত বিন্দু বিসর্গ জানিল না ব্যাপারটার। ভাত তরকারি কিছু মাত থাকে না যে কম পড়িবে। সুতরাং কে ধরিতেছে, কেন, এ ধরনের চুরি ধরিবার কি উপায় নাই কোনো? কয়দিন ধরিয়া হাজারি চুন্নির ঘাটে নির্জনে বসিয়া শুধু এই কথা ভাবে, ঠাকুরে ঠাকুরে ষড়যন্ত্র করিয়া যদি বাহিরের লোক ঢুকাইয়া খাওয়ায় তবে সে চুরি ধরিবার কি উপায়? অনেক ভাবিয়া একটা উপায় তাহার মাথায় আসিল একদিন বিকেলে। থালায় নম্বর যদি দেওয়া থাকে আর টিকেটের নম্বরের সঙ্গে যদি তার মিল থাকে, তবে থালায় এঠো হইলেই ধরা পড়িবে অমুক নম্বরের থালার খদ্দের বিনে টিকেটে খাইয়াছে, না পয়সা দিয়া খাইয়াছে। মাঝে মাঝে তদারক করিলেই জিনিসটা ধরা পড়িবে। তাছাড়া থালা মাজিবার সময় ঝি বা চাকরের নিকট হইতে এঠো থালার নম্বরগুলি জানিয়া লইলেই হইবে। হাজেরি খুব খুশি হইল। ঠিক বাহির করিয়াছে বটে, একটা ফাঁক অবিষি আছে, সেও জানে যদি কলা পাতায় খাইতে দেওয়া হয়, যদি বিনা নম্বরী থালা সেই লোকটা বাহির হইতে আনে, তাহাতে নিস্তার নাই, কারণ ঝি চাকরের চোখে তখনই ধরা পড়িবে। এঁটো থালা সেই লোকটা কিছু মাজতে বসতে পারে না হোটেলের মধ্যেই। কলার পাতায় কেউ খাইতেছে, ইয়া চোখে পড়িলে তখনই ঝি চাকরে সন্দেহ করিবে বলিয়া হঠাৎ কেউ সাহস করিবে না কাহুকে পাতায় ভাত দিতে। 200-250 টাকা যদি জোগাড় করা যায়, তবে এই রেল বাজারেই আপাতত হোটেল খুলিয়া দেওয়া যায়। টাকা দেয় কে? জ্যোতিষ ভট্টাচার্যের কথা তাহার মনে পড়িল। বেচারি বড় কষ্টে পড়িয়াছে, শেষে কিনা ভাইরা ভাইয়ের বাড়ি চলিয়াছে আশ্রয় প্রার্থনা করিতে। লোকে কি সোজা কষ্ট পাইলে তবে কুটুম স্থানে যায় চাকুরির উমেদার হইয়া। যদি সে হোটেল খোলে, জ্যোতিষ ভট্টাচার্যকে আনিয়া রাখিবে। বৃদ্ধ মানুষ 2টি করিয়া খাইতে পারিবে, আর কিছু হাত খরচ মিলিবে। ইহার বেশি তাহার আর কিসেরই বা দরকার। প্রতিদিনের মতো আজও বেলা পড়িয়া আসিল। গত 2 বৎসর যেরূপ হইয়া আসিতেছে, সেই একই ঘোড়া নিম গাছ, সেই একই চূর্ণির খেয়াঘাট, পালেদের সেই একই কয়লার ডিপোতে মুটে ও সরকার বাবুর সঙ্গে ঝগড়া চলিতেছে, সবই পুরাতন। দিন যায়, কিন্তু তাহার স্বাদ পূর্ণ হইবার তো কোনো লক্ষণই দেখা যাইতেছে না। বরং দিন দিন আরও ক্রমে অবস্থা খারাপের দিকেই চলিয়াছে। সামান্য মাইনে হোটেলের কি হবে ইহাতে? বাড়িতে টেপিকে একখানা ভালো শখের কাপড় দেওয়া যায় না, পেট পুড়িয়া খাইতে দেওয়া যায় না। টেপির মা গরিব ঘরের মেয়ে, যেমন বাপের বাড়িতে কখনো সুখের মুখ দেখে নাই, স্বামীর ঘরে এসেও তাই। সংসারে গভীর খাটুনি খাটিয়া ছেলে মেয়ে মানুষ করিতেছে, মুখ ফুটিয়া কোনোদিন স্বামীর কাছে কোনো আদর আবদার করে নাই, ছেঁড়া কাপড় সেলাই করিয়া পড়িতেছে। আত পেটে খাইয়া নিজে, ছেলে মেয়েদের জন্য 2 মুঠো বেশি ভাত জল দিয়ে রাখিয়া দিতেছে হাঁড়িতে, তাহারা সকালবেলা খাইবে। কখনো কোনোদিন সেজন্য বিরক্তি প্রকাশ করে নাই,
অদষ্টকে নিন্দা করে নাই। হাজারি সব বোঝে। তাই তো সে আজকাল সর্বদা এক মনে উপায় চিন্তা করে, কি করিয়া সংসারের উন্নতি করা যায়। চক্রবর্তী মশায়ের হোটেলে রাঁধুনি বৃত্তি করিলে কখনোই যে উন্নতি করা যাইবে না, আর পদ্মঝির ঝাঁটা খেয়ে মাঝে পড়িয়া হাড় কালি হইয়া যাইবে। ভগবান যদি দিন দেন, তবে তাহার আজীবনের সংকল্প সে কার্যে পরিণত করিবে, হোটেল একখানা খুলিবে। কুসুমের সঙ্গে এই যে আলাপ হইয়াছে, হাজারি এটাকে পরম সৌভাগ্য বলিয়া মনে করে। কুসুম চমৎকার মেয়ে। প্রবাস জীবনে কুসুমের সাহচর্য, তাহার মধুর ব্যবহার, হোক না সে গোয়ালার মেয়ে, কিন্তু বড় ভালো লাগে। আরও ভালো লাগে এই জন্যে যে ঠিক কুসুমের মতো স্নেহপ্রবণ কোনো আত্মীয় মেয়ের সংস্পর্শে সে কখনো আসে নাই। অনেকখানি যে নির্ভর করা যায় কুসুমের ওপর, সব বিষয়ে নির্ভর করা যায়। মনে হয় এ কাজের ভার কুসুমের ওপর দিয়া নিশ্চিন্ত হওয়া যায়। সে প্রতারণা তো করিবে নাই, বরং প্রাণপণ যত্নে কাজ উদ্ধার করিবার চেষ্টা করিবে, যেমন আপনার লোকে করিয়া থাকে। হাজারি যদি নিজের দিন ফিরাতে পারে, তবে কুসুমের দিনও সে অমন রাখিবে না। টেপিও তার মেয়ে, কিন্তু টেপি বালিকা, কুসুম বুদ্ধিমতী। ও যেন তার বড় মেয়ে, যে বাপের দুঃখ কষ্ট সব বোঝে এবং বুঝিয়া তাহা দূর করিবার চেষ্টা করে, মন প্রাণ দিয়ে চেষ্টা করে। মেয়েও বটে, বন্ধুও বটে। সকালে সেদিন রতন ঠাকুর আসিল না। পদ্মজি আসিয়া বলিল, ও ঠাকুর আজ আসবে না, কাল বলে গিয়েছে। তরকারিগুলো তুমি কুটে নাও, নিয়ে রান্না চাপিয়ে দাও, আমি আজ দিয়ে দিচ্ছি। হাজারি প্রমাদ গণিল, আজ হাটবার, দুপুরে অন্তত 100-150 হাটুরে খরিদ্দার খাইবে। এক হাতে তাদের রান্না করা এবং খাওয়ানো সোজা কথা নয়। পদ্মচির কথা মতো সে বটি পাতিয়া তরকারি কুটিতে বসিয়া গেল। বেলা 8:30টার সময় সবে ডাল ভাত নেমেছে। এমন সময় একজন খরিদ্দার টিকিট লইয়া খাইতে আসিল। হাজারি বলিল, আজ্ঞে বাবু, সবে ডাল ভাত নেমেছে, কি দিয়ে খাবেন? লোকটি রাগিয়ে বলিল, 9টা বেজে গেছে, মোটে ডাল ভাত? কিরকম ঠাকুর তুমি? যদুবারুজ্যের হোটেলে এতক্ষণে 3টে তরকারি হয়ে গেছে, এরকম করলেই তোমাদের হোটেল চলেছে? হাজারি বলিল, 9টা তো বাজেনি বাবু, 8:30। লোকটার মেজাজ রুক্ষ ধরনের। বলিল, আমি বলছি 9টা, তুমি বলছো 8:30। আবার মুখে মুখে তর্ক। আমি ঘড়ি দেখতে জানি না। সে কথা তো হয়নি বাবু, ঘড়ি কেন দেখতে পাবেন না? আপনারা বড় লোক। কিন্তু 9টা বাজলে কৃষ্ণনগরের গাড়ি আসে, সেই গাড়ি তো এখনো আসেনি। আবার তর্ক, এক চড় মারব গালে। বোধ হয় লোকটা মারিয়াই বসিত। ঠিক সেই সময় পদ্মঝি গোলমাল শুনিয়া ঘরের মধ্যে ঢুকিয়া বলিল, কি হয়েছে বাবু? লোকটা পদ্মঝির দিকে ফিরিয়া বলিল, তোমাদের এই অসভ্য ঠাকুরটা আমার সঙ্গে মুখোমুখি তর্ক করছে। কি জানো আর, হোটেলের রাঁধুনিগিরি করতে এসে আবার লম্বা লম্বা কথা। আজ দিতাম তোমাকে একটি চড় কষিয়ে, টের পেতে তুমি মজা। পদ্মঝি বলিল, যাক বাবু, আপনি ক্ষমা দেন, ওর কথায় চটলে কি চলে? আসুন, আপনি খাবেন এখানে। খাবো কি? তোমাদের ঠাকুর বলছে এখনো কিছু রান্না হয়নি, তাই বলতে গেলাম তো আমার সঙ্গে তর্ক। রান্না হয়নি তো টিকিট বিক্রি করেছিলে কেন তোমরা? দেখাবে তোমাদের মজা, যত বদমাশ সব। পদ্মজি ঝাঁজের সহিত বলিল, ঠাকুর, তুমি কি রকম মানুষ? বাবুর সঙ্গে মুখোমুখি তর্ক করার তোমার কি দরকার ছিল? রান্না কেনই বা হয় না? যা হয়েছে তাই দিয়ে ভাত দাও আর মাছ ভেজে দাও। যান বাবু, আপনি গিয়ে বসুন। খানিক পর লোকটা খাওয়া ফেলিয়া বলিল, মাছটা এক্কেবারে পচা। রামো রামো, কেন মরতে এই হোটেলে খেতে এসেছিলাম? ছি ছি, এই ঠাকুর এদিকে এসো। পদ্মঝি হাঁ হাঁ করিয়া ছুটিয়া আসিয়া বলিল, কি হয়েছে বাবু, কি হয়েছে? কি হয়েছে? যত সব ন্যাকামি। মাছ একদম পচা। লোকজনকে মারবার মতলব তোমাদের না? আজই রিপোর্ট করে দিচ্ছি তোমাদের নামে। রিপোর্টের কথা শুনিয়া পদ্মঝির মুখ শুকাইয়া গেল। সে তাড়াতাড়ি বলিল, বাবু, আপনার পায়ে পড়ি, বসুন, না খেয়ে উঠবেন না, আমি দই এনে দিচ্ছি। একদিন যা হয়ে গিয়েছে ক্ষমাখ্যান্না করি নিন বরবাবু। সে তাড়াতাড়ি দই আর বাতাসা আনিয়া দিল। লোকটা খাইয়া উঠিয়া যাইবার সময় বেচচক্করতে বিনীত সুরে নিতান্ত কাঁচুমাচু হইয়া বলিল, বাবু, একটা কথা আছে। আপনার টিকিটের পয়সাটা তো নিতে পারি নে, আপনার খাওয়াই হলো না। পয়সা কনা আপনি নিয়ে যান। লোকটা বলিল, না না থাক, পয়সা দিতে হবে না ফেরত, কিন্তু এরকম আর যেন কখনো না হয়। বেচু চক্রবর্তী জোর করিয়া লোকটার হাতে পয়সা কয়ানা গুজিয়া দিল।
একটু পর গদির ঘরে হাজারি ঠাকুরের ডাক পড়িল। হাজারি গিয়া দেখিল সেখানে পদ্মচি দাঁড়িয়ে আছে। বেচু চক্রবর্তী বলিল, ঠাকুর, খদ্দেরদের সঙ্গে ঝগড়া করতে কতদিন শিখেছ? হাজারি অবাক হইয়া বলিল, ঝগড়া? কার সঙ্গে ঝগড়া করলাম বাবু? পদ্মচি বলিল, ঝগড়া করেছিলে না তুমি ওই বাবুর সঙ্গে? সে মুখোমুখি তক্ক কি? বাবু তো চড় মারবেনি, আমি গিয়ে না পড়লে দিত কষিয়ে 2-4 ঘা। আগে কি বলেছে না বলেছে আমি তো শুনিনি, গিয়ে দেখি বাবু রেগে লাল হয়ে গিয়েছেন। ওর কি কাণ্ডগান আছে? তখনও সমানে ঝগড়া চালাচ্ছে। বেচু চক্রবর্তী বলিল, খদ্দের যাই কেন বলুক না, তাই শুনে যেতে হবে। এ তুমি বুড়ো হয়ে মরতে চললে, আজও শিখলে না তুমি? বাবু, আপনি শুনে বিচার করুন। ঝগড়া তো আমি করিনি। উনি বললেন 9টা বেজেছে, আমি বললাম 8:30 বেজেছে। এই উনি আমায় বললেন, আমি কি ঘড়ি দেখতে জানি না? পদ্মঝি বলিল, তোমার সব মিথ্যে কথা ঠাকুর। ও কথায় কখনো ভদ্রলোক চোটে? তুমি বেয়াদবের মতো তক্ক করেছ, তাই বাবু চটে গিয়েছেন। আমি গিয়ে সকর্ণে শুনেছি তুমি যা তা বলছ। অবশ্য এখানে পদ্মঝির উক্তির সত্যতা সম্বন্ধে কোনো প্রশ্নই চলিতে পারে না, একথা হাজারি ভালো করিয়েই জানিত। বেচু চক্রবর্তী মহাশয় কাহারও কথা শুনিবেন না। পদ্মঝি যাহা বলিবে তাহাই ধ্রুব সত্য বলিয়া মানিয়া লইবেনি। সে অগত্যে চুপ করিয়া বহিল। বেচু চক্রবর্তী বলিল, পচা মাছ কে এনেছিল? হাজারি উত্তর দেবার পূর্বেই পদ্মঝি বলিল, ওই গিয়েছিল বাজারে, ওই এনেছে। হাজারি বিস্ময় কাঠ হইয়া গেল। কি সর্বনেশে মিথ্যে কথা! পদ্মঝি খুব ভালো করিয়াই জানে, কাল রাত্রে প্রায় 1.5 পোয়া আন্দাজ পোনা মাছ উদ্বৃত্ত হইলে পদ্মঝিই তাহাকে বলিয়াছিল মাছগুলা ঢাকিয়া রাখিতে, এবং পরদিন কড়া করিয়া আর একবার ভাজিয়া লইয়া মাছের ঝাল করিতে। তাহা হইলে খরিদ্দার টের পাইবে না যে মাছটা বাসি। বাসি মাছ ভাজা সে খরিদ্দারকে দিতে যায় নাই, পদ্মঝি নিজেই ভাজা মাছ দিবার কথা বলিয়াছিল। কিন্তু এসব কথা বেচু চক্রবর্তীকে বলিয়া কোনো লাভ নাই। বেচু চক্রবর্তী বলিল, তোমার 8 আনা জরিমানা হল, মাইনের সময় কাটা যাবে, যাও। হাজারি রান্নাঘরে ফিরিয়া আইসিল, কিন্তু তাহার চোখ দিয়া যেন জল বাহির হইয়া আসিতে চাহিতেছিল। কি অসহ্য অবিচার! সে বাজারে গিয়াছিল, ইহা সত্য। মাছ কিনিয়াছিল, তাহাও সত্য। কিন্তু সে মাছ পচা নয়, সে মাছ খরিদ্দারের পাতে দেওয়াই হয় নাই। অথচ পদ্মজি দিব্যে তাহার ঘাড়ে সব দোষ চাপাইয়া দিল, আর সেই মিথ্যে অপরাধে তাহার হইল জরিমানা। পদ্মদিদি তাহার সঙ্গে যে কেন এমন করিয়া লাগে? কি করিয়াছে সে পদ্মদিদের? রতন ঠাকুর আজ নাই, খাটুনি সবই তাহার ওপর। 8-10 জন লোক ইতিমধ্যে টিকিট কিনিয়া খাবার ঘরে ঢুকিল, চাকরে জায়গা করিয়া দিল। হাজারি তাড়াতাড়ি আলু ভাজিয়া ইহাদের ভাত দিল। তাহারা খুব গোলমাল করিতে লাগিল, শুধু আলু ভাজা আর ডাল দিয়া খাওয়া যায়? ইহারা সকলেই রেলের যাত্রী। স্টেশন হইতে তাহাদের হোটেলের চাকর বলিয়া আনিয়াছে যে একমাত্র তাহাদেরই হোটেলে এত সকালে সব হইয়া গিয়াছে, মাছের ঝোল অম্বল পর্যন্ত। এখন দেখা যাইতেছে যে ডাল আর আলু ভাজা ছাড়া আর কিছুই হয় নাই। এ কি অন্যায়? ইত্যাদি। পদ্মজি দরজার কাছে মুখ বাড়িয়া বলিল, ও ঠাকুর, দাও না মাছ ভেজে, বাবুরা বলছেন, শুনতে পাও না? বাবুরা খাবেন কি দিয়ে? অর্থাৎ সেই পচা মাছ ভাজা আবার দাও। আজকার মাছ এখনো কোটা হয় নাই, পদ্ম তাহা জানে। হাজারি ঠাকুর কিন্তু পচা মাছ আর খরিদ্দারদের পাতে দিবে না। সে বলিল, ভাজা মাছ আর নেই, যা ছিল ফুরিয়ে গিয়াছে। পদ্মজি বলিল, তবে একটু বসুন বাবুরা, একখানা তরকারি করে দিচ্ছি, বসুন আপনারা, উঠবেন না? শিক্ষামতো মতি চাকর আসিয়া বলিল, ও ঠাকুর, বনগাঁয়ের গাড়ি আসবার যে সময় হল, রান্নাবান্না কিছু হলো না, এখন ঘণ্টা পড়ে গিয়াছে যে। খরিদ্দারেরা ব্যস্ত সমস্ত হইয়া উঠিল, ইহারাও সেই গাড়িতে কৃষ্ণনগরে যাইবে। একজন বলিল, ঘণ্টা পড়ে গিয়াছে? মতি চাকর বলিল, হ্যাঁ বাবু, অনেকক্ষণ, গাড়ি গাংনাপুর ছেড়েছে, এলো বলে। মাছ ভাজা খাওয়া মাথায় থাকুক, তাহারা তাড়াতাড়ি উঠিতে পারিলে বাঁচে।
গাড়ি ফেল হইয়া গেলে অনেকক্ষণ আর গাড়ি নাই। পদ্মঝি বলিল, আহাহা, উঠবেন না বাবুরা, ধীরে সুস্থে খান। মাছ ভেজে দাও ঠাকুর, আমি তাড়াতাড়ি কুটে দিচ্ছি। বসুন বাবুরা। খরিদ্দারেরা উঠিয়া পড়িল। ধীরভাবে বসিয়া খাওয়া তাহাদের পক্ষে সম্ভব নয়। তাহারা চলিয়া যাইতেই পদ্মঝি বলিল, যাক, এইবার মাছগুলা কুটি। এত সকালে কোন হোটেলে রান্না হইয়াছে, 6খানা মাছের গাদা বেঁচে গেল। এই জুয়াচুরিগুলা হাজারি পছন্দ করে না। শুধু এখানে বলিয়া নয়, রেলবাজারে সব হোটেলেই এই ব্যাপার সে দেখিয়া আসছে। খরিদ্দারকে খাওয়াইতে বসিয়া দিয়া বলে, বাবু, গাড়ির ঘণ্টা পড়ে গেল। খরিদ্দার আধপেটা খাইয়া উঠিয়া যায়, হোটেলের লাভ। ছি, ন্যায্য পয়সা গুনিয়া লইয়া এ কি জুয়াচুরি! হাজারি ঠাকুর এতদিন এখানে কাজ করিতেছে, কখনো মুখ দিয়া এই কথা বাহির করে নাই যে ট্রেনের সময় হইয়া গিয়াছে। অনেক সময় ট্রেনের সময় না হইলেও ইহারা মিথ্যা করিয়া ধোঁয়া তুলিয়া দেয়, যাহাতে খরিদ্দার ব্যস্ত হইয়া পড়ে। অধিকাংশই পাড়াগাঁয়ের লোক, রেলের টাইম টেবিল মুখস্থ করিয়া তাহারা বসিয়া নাই। ইহাদের ধাঁধা লাগাইয়া দেওয়া কঠিন কাজ নয়। মতি চাকরকে শিখানো আছে, সে সময় বুঝিয়া রেলগাড়ির ধোঁয়া তুলিয়া দিবে। আজ 5 বছর হাজারি দেখিয়া আসছে এই ব্যাপার। নিজের হোটেল যখন সে খুলিবে, ব্যবসায় লাভ করিবার জন্য এসব হীন ও নীচ কৌশল সে অবলম্বন করিবে না। ন্যায্য পয়সা লইবে, ন্যায্য মতো পেট ভরিয়া খাইতে দিবে। এইসব নিরীহ পল্লীবাসী রেলযাত্রীদের ঠকাইয়া পয়সা না লইলে যদি তার হোটেল না চলে, না হয় নাই চলল হোটেল। ফাঁকি দেওয়া যায় না হাঁটুরে খরিদ্দারদের। আজ মদনপুরের হাট, এখানকারও হাট। পাড়াগাঁ হইতে দুধ ও তরিতরকারি লইয়া বহু লোক আসে। তাহারা অনেকে এখানে খায়। বারবার যাতায়াত করিয়া তাহারা চালাক হইয়া গিয়াছে। মতি চাকর প্রথম প্রথম 2-1বার ইহাদের ওপর কৌশল ঘাটাইতে গিয়া বেকুব বনিয়াছে। তাহারা বলে, হোক হোক গাড়ির ঘণ্টা, লাও তুমি, না হয় পরের গাড়িটায় যাবানি। তা হলে সারাদিন খাবার পরে ভাত ফেলে তো উঠতে পারি না। হেদে লিয়েসো আর 2 হাতা ডায়েল, ও ঠাকুর। হাঁটুরে লোকজন খাইতে আসিতে আরম্ভ করিল। বেলা 1টা। ইহাদের জন্য আলাদা বন্দোবস্ত। ইহারা চাষা লোক, খায় খুব বেশি। তাছাড়া খুব শৌখিন রকমের খাদ্য না পাইলেও ইহাদের ক্ষতি নাই, কিন্তু পেট ভরা চাই। সাধারণ বাবু খরিদ্দারের জন্য যে চাল রান্না হয়, ইহাদের সে চাল নয়। মোটা নাগরা চালের ভাত ইহাদের জন্য বরাদ্দ। ফেন মিশানো ডাল ও একটা চচ্চড়ি। ইহাদের সাধারণত দেয়া হয় চিংড়ি মাছ বা কুচা মাছ। পোনা মাছ ইহাদের দিয়া পারা যায় না। কুচো চিংড়ি কিছু বেশি দিতেও গায়ে লাগে না। ইহাদের মধ্যে অনেক সময় হাজারির নিজের গ্রামের লোকও থাকে। তাহাদের মুখে বাড়ির খবর পাওয়া যায়, কিন্তু আজ তাহার গ্রাম হইতে কেহ আসে নাই। রতন ঠাকুর নাই। একা হাতে এতগুলি লোকের রান্না ও পরিবেশন করিয়া হাজারির নিতান্ত ক্লান্ত দেহে যখন খাইতে বসিবার জোগাড় করিতেছেন, তখন বেলা প্রায় 3টের কম নয়। পদ্মঝি অনেকক্ষণ পূর্বেই থালায় ভাত বাড়িয়া লইয়া চলিয়া গিয়াছে। বেতুচক্রবর্তী গদিতে বসিয়া এ বেলার ক্যাশ মিলাইতেছেন। এই সময় পাশের হোটেলের বংশীধর ঠাকুর এসে বলিল, ও ভাই হাজারি, 2টো ভাত হবে? বংশীধর মেদিনীপুর জেলার লোক, তবে বহুকাল রানাঘাটে থাকায় কথার বিশেষ কোনো টান লক্ষ্য করা যায় না। সে বলিল, আমার এক ভাগ্নে এসছে হঠাৎ এই 3টের গাড়িতে। আজ হাটবার, হাঁটুরে খদ্দেরদের দল সব খেয়ে গিয়েছে, আমাদের খাওয়াও চুকেছে, তাই বলে দেখে আসি যদি। হাজারি বলিল, হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দাও, গিয়ে ভাত যা আছে খুব হয়ে যাবে। বংশীধরের ভাগিনেও আসিল। চমৎকার চেহারা, 18-19-এর বেশি বয়স নয়। তাহাকে আসন করিয়া ভাত দিতে গিয়া হাজারি দেখিল, ডেকচিতে যা ভাত আছে তাহাতে দুজনের কুলায় না। বংশীধরের ভাগিনেওটি পল্লীগ্রামের স্বাস্থ্যবান ছেলে, নিশ্চয় 2টি বেশ ভাত খায়। তাহারই পেট ভরিবে কিনা সন্দেহ। হাজারি উহাকেই সব ভাতগুলি বাড়িয়া দিল। ডাল তরকারি যাহা ছিল তাহাও দিল। সে খাইতে খাইতে বলিল, মাছ নেই? না বাবা, মাছ সব ফুরিয়ে গিয়েছে। আজ এখানকার হাটবার, বড্ড খদ্দেরের ভিড়। মাছের টান, ডাল তরকারির টান, সবেরই টান। তোমার খাওয়ার বড্ড কষ্ট হলো বাবা, তা বসো, 2 পয়সা দই আনিয়ে দিই। না না থাক, আপনার দই আনাতে হবে না। না বাবা বসো, বংশীধরের ভাগ্নে যা, আমার ভাগ্নেও তাই, পাশাপাশি হোটেল, এতদিন কাজ করছি। হাজারি নিজে গিয়ে দই আনিয়া দিল। ছেলেটি জিজ্ঞাসা করিল, আচ্ছা মামা, এখানে কোনো চাকরি খালি আছে? কি চাকরি বাবা? এই ধরুন
হোটেলের রাঁধুনিগিরি কি এমনি কাজের চেষ্টায় ঘুরছি। এখানে কিছু হবে মামা? মামা বলিয়া ডাকিতে ছেলেটির উপর হাজারির কেমন স্নেহ হইল। সে একটু ভাবিয়া বলিল, না বাবা, আমার সন্ধানে তো নেই, কিন্তু একটা কথা বলি, হোটেলের রাঁধুনিগিরি করতে যাবে কেন তুমি? দিব্যি সোনার চাঁদ ছেলে, এ লাইনে বড় কষ্ট, এ তোমাদের লাইন নয়। পড়াশোনা কদ্দূর করেছ? ছেলেটি অপ্রতিভে সুরে বলিল, না মামা, বেশি করিনি। আমাদের গায়ের ছাত্রবৃত্তি স্কুলের 4th ক্লাস পর্যন্ত পড়েছিলাম। তারপর বাবা মারা গেলেন, আর লেখাপড়া হলো না। তোমার নামটি কি? শ্রী নরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। হঠাৎ একটা চিন্তা বিদ্যুতের মতো হাজারির মনের মধ্যে খেলিয়া গেল। চমৎকার ছেলেটি, ইহার সঙ্গে টেপির বিবাহ দিলে বড় সুন্দর মানায়। কিন্তু তাহা কি ঘটিবে? ভগবানকে এমন পাত্র টিপির ভাগ্যে জুটাইয়া দিবেন? ছেলেটি খাওয়া শেষ করিয়া উঠিয়া বলিল, আপনার খাওয়া হয়েছে মামা? এইবার খেতে বসবো বাবা, আমাদের খাওয়া এইরকম, বেলা 3টার এদিকে বড় একটা মেটে না। সেই জন্যই তো বলছি বাবা, এসব ছ্যাঁচড়া লাইন তোমাদের জন্য নয়, এসব রান্না কাজ বড় ঝঞ্ঝাটের কাজ। ছেলেটি একটু হতাশ সুরে বলিল, তবে কোন লাইন ধরব বলুন মামা? কত জায়গায় ঘুরে বেড়িয়ে দেখলাম, আজ 6 মাস ধরে ঘুরছি, কোথাও কিছু জোটাতে পারিনি। আপনি বলছেন রাঁধুনির কাজ? কলকাতায় একটা হোটেলের বাইরে লেখা ছিল 2 জন চাকর চাই। আমি গিয়ে ম্যানেজারের সঙ্গে দেখা করলাম, বললে কি? আমি বললাম, চাকরের কাজ খালি আছে, দেখে এসেছি। বললে, তুমি ভদ্রলোকের ছেলে, এ কাজ তোমার জন্যে নয়। কত করে বললাম, কিছুতেই নিল না। হাজারি অবাক হইয়া শুনিতেছিল, বলিল, বলো কি? তারপর শুনুন, কোথাও চাকুরি জোটেরা। কলকাতায় শেষকালে খেতে পাই না এমন হলো। 2-1 দিন তো না খেয়েই কাটল। তারপর ভাবলাম, আমার এক মামা রানাঘাটে হোটেলে কাজ করেন, সেখানেই যাই। তাই আজ এলাম। উনি আমার আপন মামা নয়, মায়ের জ্ঞাতি ভাই। তা এখানেও আপনি বলছেন এ লাইন আমার জন্যে নয়, তাহলে কোথায় যাব আর কি বা করব? ছেলেটির হতাশার সুর এবং তাহার দুঃখ কষ্টের কাহিনী হাজারির মনে বড় লাগিল। সে তখনও ভাবিতেছিল, আহা, ছেলে মানুষ, আমার বড় ছেলে সন্তু বেঁচে থাকতে এতদিনে এত বড়টা হতো। টেপির সঙ্গে ভারী মানায়, সোনার চাঁদেনো ছেলে। টেপি কি আর সে অদেষ্ট করেছে? নাই বা হল চাকরি, ও গিয়ে টেপিকে বিয়ে করে আমার বড় ছেলে হয়ে আমার গায়ের ভিটেতে গিয়ে বসুক। ওকে কোনো কষ্ট করতে হবে না, আমি নিজে রোজগার করে ওদের খাওয়াবো। জমি জমাও তো আছে কিছু।